নেই, ছুটি নেই। রবিবার বলে সত্যের ছুটি নেই, তাই আমারও নেই। যা বলবো সত্যি বলবো আজও। আজ একটা ভয়ঙ্কর সত্যি আপনাদের সামনে আনবো, আক্ষরিক অর্থে ভয়ঙ্কর। বাংলাকে নিয়ে মৌলবাদীদের নতুন চক্রান্তের ভয়ঙ্কর সত্যি। আমাদের ঘরের কাছের বাংলাদেশ, সেখানে বসে তৈরি হচ্ছে এই চক্রান্তের ব্লুপ্রিন্ট। কোনো সূত্র বা সম্ভাবনার কথা বলছি না, রং চড়িয়ে কোনো খবর দিচ্ছি না। যা বলছি সত্যের ওপর ভিত্তি করে বলছি। শুরুতেই ছবিটা দেখাবো, ভালো করে ছেলেটির পিছনে থাকা ম্যাপটা দেখুন। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, ত্রিপুরা সহ একাধিক রাজ্য বাংলাদেশ আর মায়ানমারের আরাকানের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। ম্যাপ দেখলেন তো? ভাবছেন এটা আবার কিসের ম্যাপ? এবার ছবিটা দেখুন, আবার দেখুন কি লেখা আছে। দেখুন, লেখা আছে সালতানাত-ই-বাংলাহ। ভাবছেন এটা কি? আরে এটাই এখন আমাদের দেশের গোয়েন্দাদের চরম মাথা ব্যথার কারণ। সুলতানি আমলের বাংলা, আর সেই লক্ষ্যেই নতুন করে শুরু হয়েছে নতুন চক্রান্ত রচনা। বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশে নতুন মৌলবাদী সংগঠনের নাম সালতানাত-ই-বাংলাহ। মৌলবাদীদের হাতিয়ার মধ্যযুগের সুলতানি শাসনকাল। এদের লক্ষ্য কি? গ্রেটার বাংলাদেশ বানানো। বৃহত্তর বাংলাদেশের ম্যাপ প্রকাশ করেছে এরা, নিজেরাই ঠিক করেছে এই ম্যাপ। সালতানাত-ই-বাংলাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে সভা করে সামনে আনা হয়েছে এই ম্যাপ। ভাবতে পারছেন? ঘোষণা করে ম্যাপ সামনে আনা হয়েছে। বিপজ্জনক। তিনটে আলাদা দেশ, ভারত, বাংলাদেশ আর মায়ানমারকে এক করতে চাওয়ার অর্থটা কি বুঝতে পারছেন? গোয়েন্দা সূত্রে দাবি, 1352 থেকে 1538 খ্রিস্টাব্দের বাংলার স্বাধীন সুলতানি শাসনকালের অনুপ্রেরণায় কল্পরাজ্য তৈরির কথা বলছে এই মৌলবাদী সংগঠন। মধ্যযুগীয় সালতানাতের প্রতীকী পুনরুত্থানের আড়ালে আদতে রয়েছে বিচ্ছিন্নতাবাদে মদদ দেওয়া। সূত্রের দাবি, বৃহত্তর বাংলাদেশ গঠনের লক্ষ্যে তৈরি এই সালতানাতে বাংলা নামের সংগঠনটি ইতিমধ্যেই যুব সম্প্রদায়, বিশেষ করে স্টুডেন্টদেরকে মোবিলাইজ করার কাজ শুরু করেছে, যা ভারতের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। জেএমবি, আনসারুল্লাহ, আইএস, হামাস, পদ্মা পাড়েও এখন জঙ্গি চাষ হচ্ছে পাকিস্তানের মতো। গত আগস্টের পর বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা বেড়েই চলেছে আমাদের। প্রায় প্রত্যেক দিন খবর করতে হয়, এখান থেকে বাংলাদেশি ধরা পড়লো, ওখান থেকে বাংলাদেশি ধরা পড়লো, যে অপকর্ম করতে এখানে এসেছিল। জাল সমস্ত নথি টথি বানিয়ে এখানে নানান কার্যকলাপ চালায়। আকচারে খবর হয়। এবার সালতানাত-ই-বাংলা সেই চিন্তা আমাদের বাড়িয়ে দিচ্ছে। সুলতানি আমলে ঠিক কেমন ছিল এই বাংলার অবস্থা? ইতিহাসই বা কি বলছে? আসুন নজর রাখি। মধ্যযুগের ইলিয়াস শাহী, হুসেন শাহী আমলের বাংলার অনুকরণ, কল্পরাজ্যের স্বপ্ন দেখছে বাংলাদেশের মৌলবাদী সংগঠন সালতানাত-ই-বাংলাহ। কি এই সালতানাত? ফার্সি শব্দ সালতানাতের অর্থ সুলতানি সাম্রাজ্য। বখতিয়ার খিলজির গৌড় জয়ের পর দিল্লির সুলতানি সাম্রাজ্যের অংশ হয় বাংলা। সেই সময় বাংলার তিনটি অংশ ছিল, সোনারগাঁও, গৌড় এবং সাতগাঁও। 1352-তে এই তিন অংশের নিয়ন্ত্রণ নিয়ে বাংলার সুলতান হিসেবে আত্মপ্রকাশ করেন ইলিয়াস শাহ। 1352 থেকে 1538 বাংলায় সুলতানি শাসনকাল বলে চিহ্নিত করা হয়। ইলিয়াস শাহ মালদার পান্ডুয়াতে নিজের রাজধানী স্থাপন করেন। গাঙ্গেয় উপত্যকা ছাড়িয়ে ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সাম্রাজ্য। দিল্লির
নিয়ন্ত্রণের বাইরে গিয়ে স্বাধীনভাবে বাংলাকে নিয়ন্ত্রণ করা শুরু করেন এই সুলতানরা। প্রায় 150 বছর এই এলাকায় রাজত্ব করে ইলিয়াস শাহী বংশ। মালদা থেকে ঢাকা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সময়ের প্রাচীন স্থাপত্যের ধ্বংসবিশেষ। তবে বাংলার সালতানাতের বিস্তৃতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয় হুসেন শাহী আমলে। আলাউদ্দিন হোসেন শাহ 1494 সালে বাংলার নিয়ন্ত্রণ নেন। হুসেন শাহী আমলে আরাকান, ত্রিপুরা, অসম বাংলার অংশ হয়। হুসেন শাহ পশ্চিমে বিহারে সারান পর্যন্ত প্রসারিত করেন। উড়িষ্যাও এই সময় বাংলার সুলতানের নিয়ন্ত্রণে আসে। পাঁচশো বছর পর ফের একবার সেই সাম্রাজ্যের ছবি সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করেছে মৌলবাদীরা। অনেকেই বলে এই সুলতানি আমলেই দুনিয়ার শাসিত রাষ্ট্রগুলির পূর্বপ্রান্ত হয়ে উঠেছিল এই বাংলা। বঙ্গভূমিতে ইসলামের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সময়কাল। আর ইতিহাসের শুধুমাত্র 1-2টি অংশকে সামনে রেখেই ইউটোপিয়ার রাজত্ব তৈরি করতে বসেছে বাংলাদেশের মৌলবাদী সংগঠন সালতানাতে বাংলা। তবে মুদ্রার অন্য পিঠও আছে এই ইতিহাসেই। এই যুগে বাংলা ভাষা চর্চা আরও বিকশিত হয়েছিল এই সময়কালে। হুসেন শাহী বংশের আমলে সরকারের পরিচালনাতেও সর্বধর্মের অংশগ্রহণের প্রমাণ মিলেছে। তবে মৌলবাদীরা সেই ইতিহাস ছেড়ে শুধুমাত্র প্রথম স্বাধীন মুসলিম রাজত্ব নিয়েই বেশি উৎসাহী। তাদের উদ্দেশ্য ভারতের একাধিক রাজ্য দখল। এই সালতানাতে বাংলা আসলে কি? শুধুই কতগুলো মৌলবাদী লোকের একটা গোষ্ঠী, কট্টরপন্থীদের একটা সংগঠন? না, শুধু তাই নয়, আরো ভয়ঙ্কর কিছু। বলছি তার কারণ এই ম্যাপ। এভাবে দেশকালের সীমানা ছাড়িয়ে কল্পরাজ্য প্রতিষ্ঠা করা ভয়ঙ্কর। সে চেষ্টাটা ভয়াবহ। আইসিস বা খালিস্তানপন্থীদের ক্ষেত্রেও এই প্রবণতা বিধ্বংসী হয়েছিল। এবার একেবারে আমাদের ঘরের কাছে বাংলাদেশে এই ছবি। সেখানে গ্রেটার বাংলাদেশ বানানোর স্বপ্নে আমাদের দেশকে জুড়ে নেওয়া হয়েছে। এর নেপথ্যে কারা? এটা শুধুই খেয়ালি পোলাও নয়, শুধুই কল্পজগৎ নয়। গোয়েন্দারা বলছেন এই বিপদে আসলে আশকারা দিচ্ছে বাংলাদেশের নতুন সরকার, মানে ইউনূসের সরকার। 500 বছর পর আবার সালতানাতের স্বপ্ন। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভা করে ঘোষণা, ম্যাপ প্রকাশ, ঘোর বিপদ। কিন্তু এর নেপথ্যে কারা? সালতানাতে বাংলা নামে এই সংগঠনের আদর্শ স্থির করা থেকে ফান্ডিং, তার পেছনে তুর্কির যুব ফেডারেশনেরও নাম উঠে আসছে বলেও সূত্রের দাবি। আবার সেই তুরস্কের ছায়া। ইউনূস জামানায় বাংলাদেশের আরও কাছাকাছি এসেছে তুরস্ক। সেখান থেকে সামরিক অস্ত্রও কিনছে ঢাকা। এবার বাংলাদেশে মৌলবাদী সংগঠনের নেপথ্যে উঠে আসছে পশ্চিম এশিয়ার ওই দেশটির নাম। সালতানাতি বাংলা সংগঠনের নেপথ্যে উঠে আসছে একাধিক এনজিওর নাম। ইদানিং বাংলাদেশে ডালপালা ছড়াচ্ছে তুরস্কের এনজিও। তুরস্ক বাংলাদেশ সুসম্পর্কে অনুঘটকের কাজ করছে পাকিস্তান। তুরস্কের সংস্থাগুলি বাংলাদেশে মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ। তবে পদ্মা পারে শুধুমাত্র বিদেশি শক্তির সাহায্যে সালতানাতি বাংলার মতন সংগঠন শাখা বিস্তার করছে এমনটা নয়। গোয়েন্দা সূত্রে খবর, এর নেপথ্যে আছে ঢাকার অনেক বড় মুখ। এই সংগঠনের ফান্ডিংয়ের পেছনে অন্তর্বর্তী ইউনিট সরকারের ঘনিষ্ঠ একাধিক এনজিও এবং ব্যক্তিত্বের ভূমিকা উঠে আসছে। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন উঠছে, সব জেনেও যেভাবে মোহাম্মদ ইউনূস চুপ রয়েছে, তাতে কি তার সহমতি রয়েছে? সেভাবে দেখতে গেলে সালতানাতি বাংলা তো নতুন কিছু বলছে না। কয়েক মাস আগে বিজয় দিবসের পোস্টে তো কার্যত একই রকম ম্যাপ পোস্ট করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিতর্কের জেরে সেই পোস্ট ডিলিট করেছিলেন তিনি। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। তবে মনে রাখা উচিত, এই মাহফুজকেই একসময় বিপ্লবের মাথা বলে চিহ্নিত করেছিলেন খোদ মোহাম্মদ ইউনূস। তার মানে এটা স্টেট স্পন্সর্ড
কল্পজগৎ। আসলে কল্পজগৎকে বাস্তব করার চেষ্টা করছে ইউনূস চালিত সরকার। ওরা ফান্ডিং করছে, গ্রেটার বাংলাদেশ বানাবে। এসব দেখে শুনে এটাই বিশ্বাস হচ্ছে, একটা কয়েনের একটা পিঠের নাম পাকিস্তান আর অন্য পিঠটা বাংলাদেশ। সন্ত্রাসে অর্থ যোগাচ্ছে সরকার ঘনিষ্ঠ এনজিও, ঠিক যেমন পাকিস্তানে সন্ত্রাসে অর্থ দেয় পাক সরকার। গোটা দুনিয়ার কাছে ভিক্ষে করে টাকা নিয়ে আসে আর তারপর জঙ্গিদের হাতে তুলে দেয় সেই টাকা। এক নীতি এক পথে এগোচ্ছে ইউনূসের সরকার। পুরো পাকিস্তান। কদিন আগেই মুরিদকের ছবি দেখেছিলাম, মনে আছে? জঙ্গি হাফিজ সাইদের ডেরায় সরকারি অফিস। কালে কালে তো দেখছি বাংলাদেশ হুবহু পাকিস্তান হয়ে যাচ্ছে। সে হোক, কিন্তু এই দুটো দেশেরই নজর আমাদের দেশে, তাই বিপদটা দ্বিগুণ হওয়ার আশঙ্কা আমাদের। আচ্ছা, বাংলাদেশ সত্যি চাইছেটা কি? ওরা শান্তি চায় না? সুজলা সুফলা শস্য শ্যামলা একটা দেশ, দেশের মানুষ খেয়ে পরে শান্তিতে আছেন, ওরা চায় না? আর একটা পাকিস্তান কেন হতে চায় বাংলাদেশ? কখনো ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে নিয়ে বারবার বেফাঁস মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনূস। কখনো বাংলাদেশের লালমনিরহাটের বায়ুসেনা ঘাঁটি চীনকে ব্যবহার করতে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে তার সরকার। আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের কথাও দিনের আলোর মতো সত্যি। সব মিলিয়ে ভারতের সামনে রোজ চ্যালেঞ্জ বাড়াচ্ছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। এই অবস্থায় চুপ করে নয়াদিল্লি বসে রয়েছে? না, চুপ করে নেই আমরা। বাংলাদেশ চাইছে কি? পুরনো ইতিহাস বা ধর্মের জিগির টেনে রাজ্য তৈরির কথা কোন ভয়ঙ্কর মানসিকতা থেকে উঠতে পারে তা তো কারোর অজানা নয়। সালতানাতি বাংলার মতন সংগঠনগুলির উপর কড়া নজর রাখছে ভারতও। এসিবির উত্থান আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক কাঠামোর পক্ষেও বিপজ্জনক এই এসিবি। এর নেপথ্যে আছে কট্টরপন্থী রাজনীতির নীল নকশা। এসিবির লক্ষ্য ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে বিচ্ছিন্নতাবাদী প্রচার। বারাওয়া ই বাঙ্গাল নামে শাখা সংগঠনের মাধ্যমে কট্টরপন্থার প্রচার করছে এসিবি। নেটওয়ার্ক গড়ে তোলার জন্য তরুণদের নিয়োগ করছে বারাওয়া ই বাঙ্গাল। গত অগস্টের পর নাটকীয়ভাবে বদলে গিয়েছে বাংলাদেশের অবস্থান। ভারত বিরোধিতাকে কার্যত প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কার্যত সরকারি মদতে পদ্মা পাড়ে চলছে জঙ্গি চাষ। এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষায় বাড়তি নজর দিচ্ছে ভারত। জলসীমান্তেও এবার বাড়তি নজর দিচ্ছে ভারত। সুন্দরবন ও বসিরহাটের জলসীমান্তে বাড়তি নজরদারির সিদ্ধান্ত। নদী পথে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিএসএফ। আরও 6 ভাসমান বর্ডার আউটপোস্ট থেকে নজরদারি চালানোর সিদ্ধান্ত হয়েছে। এক একটা স্টেপ যেটা বাংলাদেশ নিচ্ছে, এভরিথিং ইজ আন্ডার অবজারভেশন। ইফ দে ওয়ান্ট এ হ্যামারিং, ওদের যদি খুব ইচ্ছে একটা হ্যামারিং খাওয়ার, তাহলে লেট দেম গো হেড। পাকিস্তানের পর বাংলাদেশ। ইউনূস সরকারকে জব্দ করতে এবার কৌশলী পদক্ষেপ করছে ভারত, কারণ সন্ত্রাসের মদতদাতাদের কোনোভাবেই বিশ্বাস নেই। বাংলাদেশে কিছু পণ্য আর স্থলপথে ঢুকতে পারবে না ভারতের বাজারে। পণ্য আমদানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল নয়াদিল্লি। ভারতের এই পদক্ষেপে বাংলাদেশের অর্থনীতি যে কিছুটা হলেও মুখ থুবড়ে পড়বে, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটির তরফে জানানো হয়েছে, তৈরি করা পোশাক, ফল ও ফলের ফ্লেভারযুক্ত ও কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলো ও তুলোর বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি দিয়ে তৈরি জিনিস এবং কাঠের তৈরি ফার্নিচারে নিষেধাজ্ঞা রয়েছে। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ এ রাজ্যের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি বন্দর দিয়ে এইসব পণ্য আমদানি করা যাবে না। বাংলাদেশের তৈরি পোশাক আনা যাবে শুধু নাওয়া সেবা ও কলকাতা বন্দর দিয়ে। ডিজিএফটির এই নির্দেশিকায় পেট্রাপোল বন্দরের নাম না থাকলেও প্রভাব পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। ক্ষতি বলতে গেলে ডেফিনেটলি ক্ষতি হবে। এটা মূলত যেটা হচ্ছে যে এখানে পেট্রাপোল বন্দরের সঙ্গে এই যে গাড়িগুলো আসছে, আমরা যদি ধরে নিই দিনে 20টা গাড়িও যদি আসে, তো পেট্রাপোলে তার মধ্যে এভারেজ করলে 5 গাড়ির অংশ পেট্রাপোল থেকে ধরে প্রত্যেকদিন।
তো সেই গাড়িটার সংখ্যা যদি কমে যায় তো এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে ডেফিনেটলি তাদের তো অসুবিধা হবে। হিলি সীমান্তের পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে রফতানি। ভারত সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশ জব্দ হবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। এটাতে আমাদের ইন্ডিয়ান সেরকম ক্ষতি হবে না, ক্ষতিটা বিশেষ করে বাংলাদেশেরই হবে, কারণ ওদের ইম্পোর্টটা না হলে ওদের ডলারটার ব্যাপার থাকে একটা, সেই ডলারটা এমনিতেই বাংলাদেশের যা পরিস্থিতি এখন, মানে আমরা তো বিল ঠিক মতো পাচ্ছি না। ডিজিএফটির এই নির্দেশের পর ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে রফতানি। দুদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট পুরোপুরি ভাবে এই মুহূর্তে সিল করা হলো। যেই সিদ্ধান্তে এখানকার ব্যবসায়ী অর্থাৎ ভারতীয় যারা পণ্য নিয়ে ওদেশে পাড়ি দেয় তাদের কিন্তু ক্ষতি হলেও তারা বলছে তারা ভারত সরকারের এই সিদ্ধান্তে খুশি। বাংলাদেশ থেকে যে গাড়ি চালকরা ভারতে আসছেন তাদের বক্তব্য, ইউনূস সরকারের শাসনকালে তারা বিপাকে পড়েছেন। আসলে এখনো আমাদের দেশে নির্ধারিত কোনো গভর্নমেন্ট আসে নাই, আমাদের দেশে এখনো ভোট হয় নাই। বর্তমানে ডক্টর ইউনূস আছেন, সেক্ষেত্রে আর কি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে। কোথায় ভালো আছেন? না, সব মিলে আমরা ভালো নেই। সিন্ধু জলচুক্তি বাতিল করে পাকিস্তানকে জব্দ করে দিয়েছে ভারত, আর এবার বাংলাদেশকে সবক শেখানোর পালা। বিশেষজ্ঞদের মতে স্থলপথে পণ্য আমদানি বন্ধ করে ঢাকায় বার্তাটা পৌঁছে দিতে চাইছে নয়াদিল্লি। লাস্যময়ী, স্টাইলিশ, শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই স্বচ্ছন্দ। ঘুরে বেড়ানো তার নেশা, আর ঘোড়ার ছবি তুলে ধরাই তার পেশা। নেশা পেশার আড়ালেই এত বড় কারসাজি। জ্যোতি মালহোত্রা, ইউটিউবার। ট্রাভেল উইথ জো চ্যানেলের সৌজন্যে বিশ্বজুড়ে বহু মানুষের ঘরের মেয়ে হয়ে ওঠা। নানা জায়গার ভ্রমণের ভিডিও করেই খ্যাতি। ঘরে সিলভার প্লে বাটন জল জল করছে, ঠোঁটের কোণে সারাক্ষণ মিষ্টি হাসির ছোঁয়া। কিন্তু কেউ কি জানতো তার এই মিষ্টি হাসির আড়ালেই লুকিয়ে দেশের সঙ্গে ধোঁকাবাজির ছক? পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে জ্যোতি রানী ওরফে জ্যোতিকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। 2023 সালে পাকিস্তান ঘুরতে গিয়েছিল জ্যোতি। তার গ্রেফতারির পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরায় হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতির স্বীকারোক্তি, পাকিস্তানে ভিআইপি ট্রিটমেন্ট পেত সে। পাকিস্তানে থাকাকালীন তার থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিত এক পাক অফিসার। পাক আধিকারিকদের কথা মতো পাকিস্তানে গোপন তথ্য পাচার করত জ্যোতি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কিছুদিন আগেই কাশ্মীর ভ্রমণ করেছিল। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের সময় আইএসআই এর সঙ্গেও যোগাযোগ রাখত জ্যোতি। During the conflict, she was in touch with the PIOs. ठीक है, तो जो पर्सनल नॉन ग्रेटा जिसको डिक्लेयर कर दिया गया, तो ड्यूरिंग द conflict वो she was in touch. डायरेक्ट एक्सेस नहीं था उसके पास किसी मिलिट्री या डिफेंस के इंफॉर्मेशन को लेके जो हम इस स्टेज पे कहीं कि उसने उसको दिया है, but definitely she was in touch with the PIOs. জ্যোতি এই পাকিস্তান সহ যে বিদেশ সফরগুলো করেছে, সেই বিদেশ সফরকালীন কার কার সঙ্গে কাদের সঙ্গে দেখা করেছিল, বিদেশ সফর করার জন্য টাকার যোগান কোথা থেকে এসেছিল, এবং যে ধরনের তথ্য পাকিস্তানের কথা মতন পাকিস্তানের হাতে জ্যোতি তুলে দিয়েছে, সেই তথ্যের বিনিময়ে কী ধরনের সুবিধা তারা পেয়েছেন। দেশের ক্ষেত, দেশের পরে দেশের সঙ্গে এত বড় বেইমানি। শত্রুভূমে বারবার পা কেন? শত্রুদের সঙ্গে এত ওঠা বসা, খানা পিনা কেন? সাহস জোগাতো কে? জ্যোতির চরবৃত্তিতে সঙ্গী সাথী কারা? এ যাবৎ কোন কোন তথ্য পাচার করেছে জ্যোতি, তদন্ত করে দেখছে পুলিশ। দেশের সঙ্গে গদ্দারির অভিযোগ, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ। গ্রেফতারের পর থেকে শিরোনামে ভারতের জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। জ্যোতির ডেরায় তথ্য তালাশে পৌঁছে গেল জি 24 ঘন্টা। হরিয়ানার হিসারের নিউ অগ্রসেন এক্সটেনশন কলোনির বাসিন্দা জ্যোতি একমাত্র মেয়ে। বাবার ফার্নিচারের ব্যবসা। মা বাবার বিবাহ বিচ্ছেদের পর বাবার সঙ্গেই থাকতেন জ্যোতি। মূলত ইন্টারন্যাশনাল ট্রাভেল কন্টেন্ট বানাতেন। জ্যোতির ডেরায় পৌঁছে গেলেন জি মিডিয়ার প্রতিনিধি।
यूट्यूब की तरफ से उन्हें सिल्वर बटन भी मिला हुआ था। यही कमरा है ज्योति का जहां पर वो जब भी हिसार में होती थी यहीं पे रुकती थी। उसकी अलग अलग फ़ोटो आप देख सकते हैं जो कि वो पूरे देश में या फिर दुनिया के दूसरे देशों में घूमती थी और वहाँ फ़ोटो खिंचवाती थी। पाकिस्तान 3 बार गई थी और जितने भी वीडियो उसने यूट्यूब पर डाले हैं तो सबसे ज़्यादा जो लाइक है और या व्यूज़ है वो पाकिस्तान के वीडियोस पर ही ज्योति को मिले थे। নিজের মেয়ে পাকিস্তানের গুপ্তচর, বিশ্বাস হচ্ছে না বাবার, হতবাক জ্যোতির পাড়াপড়শি সকলেই। कौन से ऐसे अधिकारी हैं पाकिस्तान हाई कमीशन के जिसमें एक दानिश का नाम आ रहा है, उसके बारे में कभी कुछ बताया है? नहीं जी, मेरे को नहीं बताया कुछ भी, ना मेरे को पता। एक ट्रैवल ब्लॉगर थी, वो कहाँ कहाँ देशों में जा रही है उसके बारे में कभी बताती थी कि वहाँ जाके मैं किन से मिली? नहीं, मेरे को नहीं पता इस चीज़ का जी। आपको क्या पता है, थोड़ा वो बताइए। मैं तो बस घर पे ही रहा करते जी ज़्यादातर। तो कहाँ पे मेरी तो 5-7 मिनट बात हुई है, 5 मिनट बात ही को नहीं अभी वहाँ था। बस वकील इतनी बात हुई, वकील करना है, बाकी कुछ नहीं बात हुई। आरोपों के बारे में तो हमें पता नहीं, हमें तो कल पता लगा है मीडिया से और पुलिस का आया जब, और उससे पहले वो गई थी ब्लॉग वगैरह देखते थे उसके, लेकिन कांटेक्ट नहीं था इतना किसी के साथ, अपने काम से काम रखती थी। फैमिली में 3 लोग हैं, ठीक है, शांति प्रिय परिवार है। हमें तो कल ही कुछ न्यूज़ में हमने देखा, फेसबुक पे देखा, तभी हमें पता चला। हमने फिर उनको देखा कि ये है। জ্যোতির একাধিকবার পাকিস্তান সফরে নজর পড়েছিল ভারতীয় গোয়েন্দাদের। কিভাবে তদন্তকারীদের নজরে পড়লেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা? গোল বাঁধে হরিয়ানা পুলিশের হাতে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 জন গ্রেফতার হতেই সেই সূত্রেই দিল্লিতে পাকিস্তান দূতাবাসের আধিকারিক এহসান উর রহিম ওরফে দানিশের তথ্য উঠে আসে। গুপ্তচর বৃত্তির অভিযোগে তড়িঘড়ি দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেয় নয়াদিল্লি। এই মামলার সূত্রেই উঠে আসে জ্যোতির ভূমিকা। গত শুক্রবার তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে হরিয়ানা পুলিশ। শনিবার ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তারপরই গ্রেফতার হন জ্যোতি। তাকে জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এ যাবৎ কোন কোন তথ্য পাচার করেছে জ্যোতি তদন্ত করে দেখছে পুলিশ। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জ্যোতিকে হরিয়ানা পুলিশ ছাড়াও জিজ্ঞাসাবাদ করেন সামরিক গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করবেন আইবি আধিকারিকরাও। জ্যোতির মোবাইল ও অন্যান্য গ্যাজেটগুলি পাঠানো হবে ফরেনসিক পরীক্ষার জন্য। তদন্তকারীদের নজরে জ্যোতির ভ্রমণ ইতিহাস। 2023 থেকে 2025 সালের মধ্যে প্রায় 8টি দেশে জ্যোতির ভ্রমণের তথ্য সংগ্রহ করা হচ্ছে। 2023 থেকে 2025 সাল পর্যন্ত দেশের কোন কোন রাজ্যে ভ্রমণ করেছিল জ্যোতি তাও খতিয়ে দেখা হচ্ছে। জ্যোতির ব্যাংক অ্যাকাউন্টগুলিও নজরে রয়েছে তদন্তকারীদের। লাশসময়ী জ্যোতির রূপের ঝলকে মজেছেন বহু মানুষ, কিন্তু তলে তলে দেশের সঙ্গে এত বড় গদ্দারি। 2 দিন আগে পর্যন্ত বিস্তর প্রশংসা কুড়ানো তরুণীকে দেশ এখন চিনছে ঘরের শত্রু বিভীষণ হিসাবে। ব্যাপারটা ছিল এরকম, হবে কি হবে না, যাবে কি যাবে না, ওই যে বৈঠক হবে কি হবে না, কোর কমিটির কেষ্টমণ্ডল যাবে কি যাবেন না, শেষ পর্যন্ত বৈঠক হলো। কেষ্টমণ্ডল গেলেন, মুখোমুখি কেষ্ট কাজল, আর যে উপায় নেই। প্রকাশ্য সভায় দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি কেষ্টমণ্ডলকে বহুবার বলেছিলেন, বহুবার সবাইকে নিয়ে চলতে হবে, সবার কথা শুনতে হবে। তারপরেও কোর কমিটির ডাকে যাননি কেষ্টমণ্ডল। নিজে নিজেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে কোর কমিটির চেয়ারপারসন করে দিয়েছেন। আর যে রদবদলের তালিকা সামনে এলো তাতে জেলা সভাপতির পদটাই চলে গেল, কোর কমিটির চেয়ারপারসনও কেউ হলেন না, তাই না? তাহলে বীরভূমের বাঘ মনে মনে নিশ্চয়ই বলছেন চিরদিন কাহারও সমান নাহি যায়।
শাসক দলের সাংগঠনিক রদবদলে বদলে গিয়েছে বীরভূমের সমীকরণ। জেলার সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটির হাতে সব ক্ষমতা তুলে দিয়েছে তৃণমূল। 26-এর আগে দেওয়াল লিখন পড়তে পেরে রবিবারই তড়িঘড়ি বৈঠকে বসল কোর কমিটি। ডানা ছাটার পরেও বৈঠকে এলেন জেলার সদ্য প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি না বসলেও কেষ্টর কাছাকাছিই বসলেন নানুরের বিধায়ক কাজল শেখ। বীরভূমের রাজনীতিতে যাঁদের বিরোধিতা দীর্ঘদিনের। জানা গিয়েছে এদিন বৈঠক চলাকালীনই কেষ্টকে ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, অনুব্রতকে বলে দেওয়া হয়েছে এবার থেকে কোর কমিটির বৈঠক ডাকবেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করব, মঞ্চে উঠে নেতা হবার শখ আমার নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলবে, যে ডিউটিগুলো দেবে, যে কাজগুলো দেবে সেগুলো সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করব। এটাই আমার ডিউটি, এটাই আমার কাজ। জেলার সভাপতি থাকাকালীন চলতি মাসের 25 থেকে 27 তারিখ 3টি মিছিল ডাকেন অনুব্রত। কোর কমিটির বৈঠকে আলোচনা ছাড়াই এই মিছিলগুলি ডাকায় বিতর্ক তৈরি হয়। এদিন কোর কমিটির বৈঠকে অবশ্য ঠিক হয়েছে অনুব্রতর ঘোষিত কর্মসূচি অনুযায়ী 25 থেকে 27 তারিখ বীরভূমের 3 মহকুমায় মিছিল করবে তৃণমূল। তবে আগামী দিনে জেলায় কোর কমিটি দলীয় কর্মসূচি নির্ধারণ করবে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নেতাদের অনুগামীদের বিভাজনমূলক পোস্ট নিয়েও কড়া অবস্থান নিয়েছে কোর কমিটি। যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন, যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনীতির কারবারিদের মতে দলের নির্দেশে শেষমেশ কোর কমিটিকেই মানতে বাধ্য হলেন বীরভূমের বাঘ বলে পরিচিত অনুব্রত মণ্ডল। উত্তর কলকাতাতেও বীরভূম দাওয়াই প্রয়োগ করেছে তৃণমূল। এখানেও জেলা সভাপতির পদ তুলে দেওয়া হয়েছে। দলের দায়িত্ব দেওয়া হয়েছে 9 সদস্যের কোর কমিটির হাতে। গত শুক্রবার সাংগঠনিক রদবদলের পর তৃণমূলের ঘোষিত তালিকা অনুযায়ী প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতা সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে ঠিকই, কিন্তু সভাপতির তুলনায় এই পদ ধারে ভারে অনেকটাই কম বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। এই পরিস্থিতিতে রবিবার দলের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কোর কমিটির অন্যতম সদস্য শশী পাঁজা। তার বক্তব্য, উত্তর কলকাতায় কোর কমিটি গঠনের কারণ না জানলেও দলের নির্দেশ মেনেই কাজ করবেন। 2026 হচ্ছে পাখির চোখ, সেটাকে সামনে রেখে ব্যক্তিগত হিংস্র কিংবা ওই ঈর্ষা ইত্যাদি যদি থাকে, সেগুলোকে সেটা গুরুত্বপূর্ণ নয়। দল গুরুত্বপূর্ণ, দল আছে তাই আমরা আছি। সেই কোর কমিটি সেই মর্মে কাজটা করবে। উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরানো নিয়েও কোনো মন্তব্য করতে চাননি রাজ্য মন্ত্রিসভার সদস্য শশী পাঁজা। দাদা আমাদের অত্যন্ত সম্মানীয় সাংসদ এবং তিনি দলীয় চেয়ারম্যান, সুতরাং দাদার সম্মান এবং দাদাকে সম্মান জানাই। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি চিরকালই একজন দলের সৈনিক হিসেবে আমার নেতৃত্বকে সবসময় সম্মান দেখিয়েছি। বীরভূমের মতো উত্তর কলকাতাতেও কোর কমিটি গঠনের কারণ নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছে। প্রশ্ন উঠছে তৃণমূল নেতাদের দ্বন্দ্ব নিয়েও, যদিও জল্পনা উড়িয়ে দিলেন তৃণমূলের উত্তর কলকাতারই অন্যতম নেতা কুণাল ঘোষ। উত্তর কলকাতায় যে আমাকে করুন এরকম কিন্তু সিনিয়র নেতারা বলেননি, বরং আমি নয় ওকে করুন অত্যন্ত একটা সুসম্পর্কের বাতাবরণ আছে। ফলে সব সিনিয়রকে নিয়ে যদি একটা কোর কমিটি হয়ে থাকে, তার অপব্যাখ্যা হওয়াটা ঠিক নয়। শাসক শিবির জল্পনা ওড়ালেও চর্চা থামছে না উত্তর কলকাতা ঘিরে। গত শুক্রবার থেকে জেলায় জেলায় সাংগঠনিক রদবদল শুরু করে দিয়েছে তৃণমূল। এবার নজরে শাসক শিবিরের মিডিয়া সেল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে কারা বক্তব্য রাখবেন তা ঠিক করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস।
অতীতেও ক্যামাক স্ট্রিট থেকে মিডিয়া মুখপাত্রদের বাছাই করা হতো, তবে গত কয়েক মাস ধরে এই দায়িত্বে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই দায়িত্ব সামলাতেন তারা। এবার ফের মিডিয়া মুখপাত্রদের নাম ঠিক করবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস। সংবাদ মাধ্যমে কোন মুখপাত্ররা যাবেন, কারা কোথায় বক্তব্য রাখবেন, কি বক্তব্য রাখবেন, সমস্তটাই এবার থেকে হতে চলেছে আবার ক্যামাক স্ট্রিটের তত্ত্বাবধানে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত কয়েক মাস ধরে যে কাজটা করছিলেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদাররা, সোমবার থেকে সেই কাজটি ফের ক্যামাক স্ট্রিট অফিসে ফিরল বলে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে। এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। কিছুদিন আগে পিসি ভাইপোর লড়াই চালানোর একটা চেষ্টা চালানো হচ্ছিল, যে পিসি ভাইপোর লড়াই চলছে, মিডিয়াতে চালানোর চেষ্টা হচ্ছিল। তখন সেই লড়াইটা যে পুরোটাই হচ্ছে লোককে বোকা বানানোর লড়াই বা তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতাদেরকেও বোকা বানানোর লড়াই, সেটা বোঝা গেছে। আসলে পিসি ভাইপো তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে সব চালাচ্ছে। ভাইপো এখন সমস্ত কিছু সামলাবে আস্তে 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 মুখ্যমন্ত্রী সব ভাইপোর হাতে ছেড়ে দিচ্ছেন। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে মিডিয়া মুখপাত্রদের নাম ঠিক করার দায়িত্ব ক্যামাক স্ট্রিটের হাতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সবচেয়ে বড় যুদ্ধ কোথায় দেখা যায় জানেন? ভালো করে ভেবে দেখুন। রাজনীতির ময়দানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 দিন আগে ঘোষণা করলেন তিনি উত্তরবঙ্গে যাবেন, বিভিন্ন কর্মসূচি রয়েছে। তার যাওয়ার আগে উত্তরবঙ্গের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন ওই তেরঙ্গা যাত্রার জন্য, অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য যে সেলিব্রেশন হচ্ছে দেশ জুড়ে বিজেপির কর্মসূচি, সেই কর্মসূচি উনি নিজে উত্তরবঙ্গে উপস্থিত থেকে পালন করবেন। রাজ্যের অন্যান্য জায়গাতেও করেছেন, উত্তরবঙ্গেও করবেন এবং সেটা মমতা ব্যানার্জি পৌঁছানোর আগে। সবকিছুর পিছনেই বারবার বলি না, রাজনীতিকরা কোনো কথা, কোনো অ্যাকশন উদ্দেশ্যহীনভাবে করেন না, আমার আপনার মতো আচমকা আলটপকা বলেন না। তার প্রমাণ উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। বিজেপির যতটুকু কোর বেস এখনো সব থেকে ভালো রয়েছে উত্তরবঙ্গে। সেই উত্তরবঙ্গে এত আগে থেকেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় যান, থাকেন, মিটিং করেন, প্রশাসনিক সভা করেন, উত্তরবঙ্গ এমনিতে আস্তে আস্তে আলগা হতে শুরু করেছে বিজেপির জন্য। মাটিটা পায়ের তলা থেকে সরছে। সম্প্রতি জন বার্লা তিনি জোড়া ফুলে যোগ দিলেন, দিয়ে শুভেন্দুকে নিশানা করলেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। না, এত সংবেদনশীল একটা সময়ে উত্তরবঙ্গকে খালি মমতা ব্যানার্জির জন্য ছেড়ে রাখা যাবে না। তাই তেরঙ্গা হাতে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে। বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন, 26-এর ভোটের আগে টকবক করে ফুটছে চা বলয়ের রাজনীতি। সোমবার 2 হেভিওয়েটের সফর ঘিরে সরগরম উত্তরবঙ্গ। মমতার সফরের আগে সেজে উঠছে শিলিগুড়ি। পোস্টার, ব্যানার, ফ্লেক্সে ছয়লাপ মমতার যাত্রাপথ। সোমবার বিকেলে বাণিজ্য সম্মেলন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাতে উত্তরকন্যায় থেকে পরদিন একটি সরকারি সভায় যোগ দেবেন মমতা। বুধবার একাধিক জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করার কথাও রয়েছে। অন্যদিকে সোমবার সকালেই বাগডোগরা পৌঁছে বানারহাট যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বানারহাটের রাস্তা মুড়েছে গেরুয়া পতাকায়। সিন্দুর এবং পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে ভারতবর্ষব্যাপী তিরঙ্গা যাত্রা হচ্ছে। সেই তিরঙ্গা যাত্রা জলপাইগুড়ি সাংগঠনিক জেলার বানারহাট ব্লকে হবে। সেখানে উপস্থিত থাকবেন সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। কিন্তু কেন এই ঝটিকা সফর শুভেন্দুর? মমতার সফরের দিনই কেন তড়িঘড়ি উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা? আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে দলে টেনে বিজেপির শক্ত ঘাঁটিতেই ভাঙন ধরিয়েছে ঘাসফুল। অন্যদিকে বানারহাটের ভাটিয়াপাড়ায় সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয় রক্তচাপ আরও বাড়িয়েছে বিজেপির। তাই কি ঘর গোছাতে আগেভাগেই ছুটলেন শুভেন্দু? উত্তরবঙ্গের রাশ কি আলগা হচ্ছে গেরুয়া শিবিরের? যদিও উত্তরবঙ্গে জন বার্লা কোনো ফ্যাক্টর নয় বলে আগেই জানিয়েছিলেন শুভেন্দু। এই লোকগুলো আপনার এই যার নাম বলছেন, আমি ওনার নাম বলতে চাই না, এই লোকটার কিচ্ছু নেই। ইনি প্রত্যক্ষ
প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনোজটিজ্ঞা জিতেছেন। ভর পেয়ে গেছেন, ছুটে এলেন যাতে আর কেউ না যায়, ভাঙন ধরে গেছে, এটা রিপেয়ারিংয়ের কাজ হবে না। 2026 সালে বিজেপির অস্তিত্ব থাকবে না। উত্তরবঙ্গ থেকে বিজেপি মুছে যাবে, জলপাইগুড়ি জেলা থেকে মুছে যাবে। যতটা জোড়াতালি দিয়ে রিপেয়ারিং করে বিজেপিকে ধরে রাখা যায় তার প্রচেষ্টা। সব মিলিয়ে নির্বাচনের আগে জোর টক্কর চা বলয়ে। 26-এর সলতেটা এখন থেকেই পাকিয়ে নিতে চাইছেন দুই শিবিরের নেতারাই। নিরাপত্তার বহর দেখলে মনে হবে বড় কোনো নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আসলে সমবায় ভোট, তাতেও কিন্তু অশান্তি এড়ানো গেল না। অধিকারীগড়ে সমবায় ব্যাংকের ভোটে ফের অশান্তি। রবিবার তমলুক টাউন ক্রেডিট সমবায় সোসাইটির ভোট চলাকালীন তুলকালাম বেঁধে যায়। শালগেছিয়া হাই স্কুলে নির্বাচন চলাকালীন তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। একসময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই যুযুধান দলের প্রার্থী। বিজেপির একজন যারা সমর্থিত প্রার্থী তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস সমর্থিত বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন বিধি লঙ্ঘন করে তারা ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে ভোট ক্যাম্পেইন করছেন এবং অস্থির পরিস্থিতি তৈরি করছেন। এই অভিযোগ নির্বাচন কমিশনকে জানাতে গেলে সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তমলুক শহরের শাসক দলের নেতা, তিনি একটি পৌরসভার জনপ্রতিনিধি, তিনি প্রার্থী হয়েছেন, তিনি কোনো নিয়মকানুন মানছেন না, তিনি আইডেন্টি কার্ড নিয়েও তিনি ঢুকছেন না, তিনি অবারিত দ্বার। প্রশাসনের কাছে অভিযোগ করেছিলাম, অভিযোগ করাতে উনি আমাকে ফেলে দিলেন। আমাকে কোথাও ঢুকবো এই হলো আমার আইডেন্টিটি কার্ড, আর আমি বিনা আইডেন্টিটি কার্ডে ঢুকে কাউকে প্রভোগ করার মানসিকতা থাকা উচিত? বুঝতেই পাচ্ছেন নির্বাচনের তো তারা জেতার কোনো জন্য তারা আসেনি, শুধু বাজার গরম করার জন্য এসেছেন। তাই একটুখানি এই ধরনের বাজারকে পরিস্থিতি তৈরি করার জন্য এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছিল প্রশাসন, তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। তমলুকের এই সমবায় ব্যাংকের ভোটকে ঘিরে অশান্তি অবশ্য নতুন নয়। প্রথম থেকেই প্রকাশ্যে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে জোর করে প্রার্থীপদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন দলেরই এক কাউন্সিলর। যদিও শেষ পর্যন্ত চঞ্চল গোষ্ঠীর প্রার্থী তালিকায় মান্যতা পায়। তমলুক টাউন ক্রেডিট সমবায় সোসাইটিতে মোট আসন সংখ্যা 58। এর মধ্যে আগেই 32টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল। বাকি 26টি আসনের জন্য লড়াই হয় রবিবার। তৃণমূল বিজেপি ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করে নির্দল প্রার্থীরাও, যদিও এদিনও দাপট বজায় রাখে শাসক দল। অনেকেই বলছেন এই বছরটা নাকি যুদ্ধের বছর। ভারত পাক সংঘাত কোন পর্যায়ে পৌঁছেছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। রাজনীতির যুদ্ধ, 365 দিনের যুদ্ধ আমাদের দেশে, কিন্তু এর সঙ্গে বিশ্বে নাকি আর একটা যুদ্ধ আসছে, যে যুদ্ধটা আম জনতাকে লড়তে হবে। আবার নাকি একটা ভাইরাস, সেই ভাইরাসে নাকি অলরেডি শয়ে হাজারে মানুষ আক্রান্ত। তারা নাকি আবার হসপিটালে যাচ্ছেন, হসপিটালগুলোতে নাকি জায়গা নেই। পৃথিবীর বেশ কয়েকটা দেশে অলরেডি নাকি এই ভাইরাস নিজের খেল দেখাতে শুরু করেছে, আর যার সঙ্গে যুদ্ধে নেমেছে আম জনতা। আমাদের মনে করিয়ে দিচ্ছে কোভিডের সময়, আমাদের মনে করিয়ে দিচ্ছে করোনার কথা। আবার ভয়, আবার আতঙ্ক। কি হয়েছে বলুন তো নতুন করে? ভাইরাসের বিরুদ্ধে লড়াই যেন শেষ হয়েও হচ্ছে না। আবার কোভিড-19-এর বারবারন্ত। সিঙ্গাপুর, হংকংয়ে গত কয়েক সপ্তাহে হুহু করে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে খবর। হাসপাতালে আবার বাড়ছে ভিড়। তেসরা মে পর্যন্ত সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা 14,200 জন। এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে প্রায় 28%। এর মধ্যে 30% রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে আগের থেকে প্রায় 3,000 বেড়েছে আক্রান্তের সংখ্যা। হংকংয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। 31 জনের অবস্থা আশঙ্কাজনক। হঠাৎ করে সংক্রমণ বাড়ছে কেন? তাহলে কি হানা দিচ্ছে করোনার নতুন কোনো ভ্যারিয়েন্ট? সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভ্যারিয়েন্ট JN1 এর উপপ্রজাতি LF7 এবং NB18। গোষ্ঠী সংক্রমণ হচ্ছে কিনা জানতে নিকাশি পরীক্ষা করেছে হংকং।
নতুন ভেরিয়েন্ট আগের থেকে বেশি সংক্রামক এবং ক্ষতিকারক এমন কোনো প্রমাণ মেলেনি। এই দুই জায়গায় প্রশাসনের তরফ থেকে যখন সতর্কতা সার্ভেলেন্স জারি করা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে পরিস্থিতির উপরে তারা নজর রাখছেন। যদিও উদ্বেগের কারণ নেই ভারতের ক্ষেত্রে, এমনটাই সূত্র মারফত খবর। দুশ্চিন্তার কারণ না থাকলেও ভাইরাস নিয়ে ভাবনা চিন্তা গবেষণা জারি রাখতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ প্রতিবার নতুন রূপে আবির্ভাব হচ্ছে ভাইরাসের। ভ্যাকসিন দেওয়ার পরে এতগুলি বছর কেটে গেছে, সেই ভ্যাকসিন এখনো কার্যকারী আছে কিনা তার পর্যবেক্ষণ এবং পর্যালোচনা প্রত্যেক মুহূর্তে হচ্ছে। প্রত্যেক দিন যে মেটামরফোসিস হয় ভ্যাকসিনগুলির, সেটার উপরে নজরটা আমাদের আছে। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জারি থাকছে। 2020 প্যান্ডেমিকের থেকে শিক্ষা নিয়ে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাধারণ মানুষ সকলেই আগের থেকে বেশি সচেতন, আর সচেতনতাই এই যুদ্ধের সবথেকে বড় অস্ত্র। প্রশ্নের উত্তর খুঁজতে এখনো জারি চাকরিহারাদের আন্দোলন। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে ওরা বসে আছেন সদুত্তরের অপেক্ষায়। মামলা এখন সুপ্রিম কোর্টে। আইনি পথে পদক্ষেপ করেই একমাত্র এই সমস্যার সমাধান বলে সম্ভব মনে করছেন আইনজ্ঞরা। কিন্তু যারা বিনা দোষে চাকরি খোয়ালেন তাদের কি হবে? বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে যে ছবি দেখছি, তারপর প্রশ্ন থাকছেই, চাকরিহারা শিক্ষকদের সমস্যা মেটাবে কে? এটা তো নাটক হচ্ছে। স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে, ওদের এখন বাড়িতে থাকার কথা কিংবা বিশ্রামে। কিন্তু না, এই শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা এখন পথে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি একটাই, নিজেদের চাকরি ফিরে পাওয়ার। দিন পেরিয়ে রাত হয়, আবার নতুন সকাল শুরু হয়। ওদের জীবনে নতুন সকাল আসবে কবে, সেই অপেক্ষাতেই প্রহর গোনেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে গলা ফাটান, স্লোগান তোলেন। আমাদের ভয় দেখি আন্দোলনটাকে বন্ধ করা যাবে না। আমরা যোগ্য, আমরা বৈধ, আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, সত্য কথাটা নির্ভীকভাবে বলতে পারি। চাকরি ফিরে পাওয়ার দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে একটানা ধর্ণা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা। রবিবার সকাল হতেই দেখা গেল তাঁরা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছেন। কিন্তু কেন? অভিযোগ বারবার জানানো সত্ত্বেও এই জায়গাটি পরিষ্কারের কোনো হেলদোল নেই বিধাননগর পুরসভার। 7ই মে থেকে এখানেই অবস্থানে বসছেন তারা। গত রাতে ঝড় বৃষ্টিতে নোংরা হয়েছে ধর্ণা চত্বর। উপায় না দেখে নিজেরাই রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবস্থানে যোগ দিলেন দৃষ্টিহীন, বিশেষভাবে সক্ষম শিক্ষকরা। শোনালেন নিজেদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার অভিজ্ঞতা। আন্দোলনে নেমে আগেই জুটেছিল লাঠি লাঠি, এবার আসছে পুলিশের সমন। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে তুলকালামের ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে আগেই শতপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। 5 জন আন্দোলনকারীকে হাজিরার নোটিশ দিয়ে এবার তলব করল বিধাননগর থানার পুলিশ। এ নিয়ে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। অভিযোগ যে ওই বিক্ষোভ চলাকালীন সেই সময় বিকাশ ভবনে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, নষ্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কর্তব্যরত যারা পুলিশ কর্মী তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। গোটা বিক্ষোভ বা গণ্ডগোলের মধ্যে কারা কারা সামিল ছিলেন, যেমনটা পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তা জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। আমি আজকে 2 ঘন্টা আগে জানতে পেরেছি আমার নামেও এরকম একটা নোটিশ গিয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে নোটিশ, কারো কাছে ফিজিক্যালি দেওয়া হয়নি। লয়াররা যে অ্যাডভাইস দেবেন সেই অনুযায়ী যদি যেতে বলেন যাব, যদি মনে করেন না আইনি আরও কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকবেন তাহলে সেটাও করব। অন্যদিকে শনিবার শিক্ষকদের বিক্ষোভে সামিল হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের। তার নজরে পড়ে শিশু সুরক্ষা কমিশনের। শিক্ষকদের আন্দোলনে শিশুদের সামিল করা হলো কেন, এই মর্মে বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।
কিছু কিছু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। 15 তারিখ যখন এখানে পুলিশ নির্মমভাবে আমাদের লাঠি চালায়, তখন যোগ্য অধিকার মঞ্চের নেতৃত্ব চিন্ময় সেখানে বলেছিল যে রাজ্যের বিরোধী দলনেতা আমাদের মাঝে আসুক। একদম ডাকিনি। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একটা বিবৃতি দেখতে পাবেন না যেখানে বলা হয়েছে আমরা কোনো পলিটিক্যাল পার্টির লোককে ডেকেছি। আমাদের যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, শিক্ষাকর্মী শিক্ষকদের দেখতে হবে একজনও যোগ্য যাতে কোনোভাবে বঞ্চিত না হয়। এই দাবিতে আমরা যে আন্দোলনে আছি সেই আন্দোলন চলবে, প্রয়োজন হলে ভবিষ্যতে আন্দোলন নবান্নমুখীও হবে। যদি গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে হয় সেটাও আমরা করব, কিন্তু সেটার ওই লাগামটাও কিন্তু আমাদেরই হাতে থাকবে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকবে না। যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছে তারা একত্রিতভাবে সিদ্ধান্ত নেবে। আমার সিদ্ধান্ত পিছন থেকে কেউ নেবে এটা আমরা চাইছি না। এরা প্রত্যেকে আলাদা, পরিবারও আলাদা, কিন্তু গল্পগুলো যেন কোথাও এক সুতোয় বাঁধা। এদের বাস্তব আজ মিশেছে পথের ধুলোয়। সামনে এক রাশ অনিশ্চয়তা, তবু দাঁতে দাঁত চিপে হার না মানার লড়াই চালিয়ে যাচ্ছেন এরা। লড়াইয়ে কেউ পাশে পেয়েছেন পরিবারকে, কেউ কাছের মানুষকে, কারো আবার একার লড়াই। দাবি একটাই, হকের চাকরি ফিরে পাওয়ার। এর কন্যা গাজলের স্কুলের শিক্ষিকা। শিক্ষক নিয়োগ দুর্নীতির ফাঁসে সদ্য চাকরি খুইয়েছেন। বাড়িতে 18 দিনের সন্তান। ইচ্ছা থাকলেও বিকাশ ভবনের সামনে আন্দোলনে সামিল হতে পারেননি। মেয়ের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পথেই ঠায় বসে রয়েছেন বাবা। সমর্থন করছেন আন্দোলনকারীদের। মেয়ের পাশে দাঁড়াতে এবং যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াতে আমি এসেছি। খুব কষ্ট করে লোকের গাড়ি চালিয়ে কষ্ট করে গাড়ির চাকা ধুয়ে আমি মেয়েকে আজকে যোগ্য জায়গা তৈরি করেছিলাম, যোগ্য চাকরি পেয়েছিল আমার মেয়ে। হ্যাঁ, অনেকগুলোতে এমপ্যানেল হয়েছিল, পিএসসিতে এমপ্যানেল হয়েছিল, একাদশ দ্বাদশে চাকরি পেয়েছে, নবম দশমে এমপ্যানেল ছিল এবং 5 to 8 যে আপার প্রাইমারি সেটাতেও আমার মেয়ে পাস করেছিল। এটা একবারে সব কিছু ওলটপালট হয়ে গেল। আমার মেয়ের উপরে অনেকটাই আমি নির্ভরশীল। আমার ছেলে কলকাতায় পড়াশোনা করে। স্কুল শিক্ষিকা স্ত্রী নার্ভের রোগী, নিয়োগ দুর্নীতির গেরোয় চাকরি হারিয়েছেন। এখন চাকরি ফিরে পাওয়ার দাবিতে নাছোড় লড়াই। স্ত্রীর শারীরিক অবস্থার জন্য তাকে একা ছাড়তে পারেননি স্বামী। নিজের ব্যবসা ছেড়ে স্ত্রীর হাত ধরে চলে এসেছেন আন্দোলনে সামিল হতে। বিকাশ ভবনের সামনের রাস্তাতেই মাটি কামড়ে পড়ে রয়েছেন। আমার হাজার সমস্যা, গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট, 2 নম্বর আমার নার্ভের সমস্যা, কানের সমস্যা আছে। আমাকে আসতে হয়েছে, না হলে ও তো একা আসতে পারবে না, একা সম্ভব হবে না। আর আমি এসেছি এই জন্যই যে আন্দোলনটা যাতে আরও তীব্রতর হয়। একটা ক্যান্ডিডেট যদি বেড়ে যায়, এভাবে যদি আরও বাড়তে থাকে, কারণ জনসংখ্যা যদি কমে যায় তাহলে তো আন্দোলনটা টিকিয়ে রাখা যাবে না। ইনিও শিক্ষিকা, পড়ুয়াদের জীবন গড়ার কারিগর। স্কুলের চেয়ার নয়, আজ বসেছেন পথে। চাকরি ফেরত চেয়ে আন্দোলনে সামিল হয়েছেন, তবুও কর্তব্য ভোলেননি। গরমের ছুটির পর স্কুল খুলবে, রেজাল্ট বেরোবে, তাই খাতা দেখার কাজ শেষ করতেই হবে। উপায়, বিকাশ ভবনের সামনের রাস্তাতে বসেই খাতা দেখে চলেছেন। খাতা এখানে দেখার তো কথা ছিল না, বাড়িতে বসেই দেখার কথা ছিল। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে বাধ্য হয়েছি আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য। কারণ আমার প্রতি যে অন্যায়টা হয়েছে, শিক্ষিকা হিসেবে, সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানানোটা আমার উচিত। আমি তাহলে আমার ছেলে মেয়েদেরকে একটা বার্তা দিতে পারবো যে অন্যায় হলে প্রতিবাদটা জানাতে হয়। এবং আমার একটা দায় দায়িত্ব বর্তায়। আমার 2 তারিখে স্কুল খুলবে, ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে। ওরা জানেন না ওদের লড়াইয়ের শেষ কোথায়, জানেন না আদৌ ওরা হকের চাকরি ফিরে পাবেন কিনা। তবুও ওরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে একরোখা। হাজার প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখেছেন। আন্দোলনের জমি থেকে এক চুলো সরতে নারাজ। সত্যের ছুটি নেই, ছুটি হয় না। সপ্তাহে 7 দিন, রোজ যা বলবো সত্যি বলবো। সঙ্গে থাকুন।